রূপনগর গ্রামটি মানচিত্রকরদের কাছে ছিল ভুলে যাওয়ার মতো, কিন্তু যারা এর বিষণ্ণ আকাশের নিচে বাস করত তাদের স্মৃতিতে এটি গভীরভাবে খোদাই করা ছিল। এই জায়গাটির বাতাসও ভারী লাগত, ভেজা মাটির আর প্রাচীন অনুচ্চারিত গোপনীয়তার গন্ধে ঘন। এর কেন্দ্রে ছিল জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, যা ছিল বিস্তৃত ঐশ্বর্যের এক ধসে পড়া স্মৃতিস্তম্ভ। তবে আসল ভয়টা সেই দালানটিতে ছিল না, সেটা ছিল তার ভেঙে পড়া পূর্ব দিকের প্রাচীরের পাহারায় থাকা প্রাচীন বিশাল শিমুল গাছটি। সূর্য ডোবার পর গ্রামবাসীরা এটিকে এড়িয়ে চলত, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা এক নীরব সম্মিলিত আদেশ। তারা বলতো, গাছটির কোনো শিকড় নেই, এটি শুধু মাটিকে আঁকড়ে ধরে আছে, মাটির গভীরে প্রথিত শোক থেকে তার রস টেনে নেয়। ছুটির জন্য বাড়ি ফেরা একজন সংশয়ী বিশ্ববিদ্যালয় ছাত্র অনিক এই কুসংস্কারগুলো নিয়ে উপহাস করত। সে চালিত ছিল এক সন্দেহজনক কৌতূহল এবং তারুণ্যের ভুল সাহসের দ্বারা। তার ঠাকুরদা দিনেন, যার চোখে ছিল গ্রামের ক্লান্তিময় জ্ঞান, তিনি তাকে সতর্ক করার চেষ্টা করেছিলেন। শিমুল গাছের কাছে যাস না অনিক, দিনের শান্ত আবছায়াতে ফিসফিস করে বলেছিলেন দিনেন। ওটা এমন একটা গাছ যা শোনে, অপেক্ষা করে। এটি নড়ে না, তবুও সব কিছু দেখতে পায়। পৃথিবী যা ধরে রাখার জন্য বেছে নিয়েছে তাকে বিরক্ত করলে কোনো ভালো ফল আসে না। স্বাভাবিকভাবেই অনিক কোনো মনোযোগ দেয়নি। সে তার ক্যামেরা, একটা শক্তিশালী টর্চ লাইট এবং একটি ছোট ডিজিটাল ভয়েস রেকর্ডার গুছিয়ে নিল। তার উদ্দেশ্য ছিল তার নৃবিজ্ঞান ক্লাসের জন্য গ্রামের এই মনোরম লোককথার প্রমাণ সংগ্রহ করা। যে রাতটি সে বেছে নিয়েছিল তা ছিল চাঁদহীন, ঘোর, মিষ্ককালো অন্ধকারের এক পর্দা, যা তার টর্চ লাইটের আলোকেও গিলে ফেলছিল। জমিদার বাড়ির জমিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাপমাত্রা দ্রুত নেমে গেল। ঝিঝি পোকার অবিরাম ডাক, যা গ্রামীণ রাতের এক ক্রমাগত পটভূমির শব্দ, হঠাৎ বন্ধ হয়ে গেল। অনিক এক গভীর, অস্থির নীরবতার মধ্যে নিমজ্জিত হল। শিমুল গাছটি দূরবর্তী তারার ক্ষীণ আলোর বিপরীতে এক দৈত্যাকার সিলুয়েটের মতো দাঁড়িয়েছিল। এর বিশাল কাণ্ড ছিল ক্ষতবিক্ষত ও গ্রন্থিল, তুলোধারণকারী শাখাগুলো কঙ্কালসার আঙুলের মতো বাইরে প্রসারিত। অনিক গাছের গোড়ায় তার ভয়েস রেকর্ডার সেট করল, তার হাতে এক নার্ভাস কিন্তু উত্তেজিত কম্পনে নিয়ে রেকর্ড বটন চাপল। হঠাৎ তার মনে হলো রুক্ষ ঠান্ডা ছালটিকে স্পর্শ করার এক অব্যক্ত তাগিদ। তার আঙুলগুলো স্পর্শ করার সাথে সাথে একটা বৈদ্যুতিক স্রোতের মতো ঠান্ডা ও ধারালো অনুভূতি তার বাহু বেয়ে উঠে গেল। সে হাতটি দ্রুত টেনে নিল এবং খিক্ষিত অন্ধকারে সে শব্দটি শুনতে পেল, যা বাতাস নয়, প্রাণী নয়, বরং কাঠের গভীর থেকে আসা একটা নিচু কর্কশ আহাজান। ওটা নিশ্চয়ই বাতাস পাতার শব্দ ছিল, সে যুক্তি দিল, যদিও বাতাস ছিল পুরোপুরি শান্ত। সে একটি ছবি তুলল, ফ্ল্যাশটির ক্ষণিকের জন্য কাণ্ডে থাকা শুষ্ক কালচেলার রেখার একটি গুচ্ছকে আলোকিত করল। রেখাগুলো ছিল পুরনো, জারিত রক্তের মতো রঙের। সে তার রেকর্ডারটি পরীক্ষা করল, স্ট্যাটিক ছাড়া আর কিছু নেই। সে আবার চেষ্টা করল। এবার যখন সে রেকর্ড চাপল, নীরবতা ভাঙল অন্য একটি শব্দে, জমিদার বাড়ির ভিতর থেকে আসা একটি স্পষ্ট, ছন্দিবদ্ধ ধূপধাপ ধূপধাপ। এটি ছিল কোনো ভারী জিনিস, সম্ভবত একটি বস্তা বা একটি দেহ, ফাটা মার্বেলের মেঝে দিয়ে টেনে নিয়ে যাওয়ার শব্দ। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।